শত হাজারো শত সহস্র আশা জাগিয়ে তারেক রহমানের মিশন ব্যর্থ। নানান জল্পনা কল্পনার অবসান ঘটেছে। ডক্টর খলিলুর রহমান ডক্টর ইউনূসের অনুকম্পা নিয়ে ম্যাজিক দেখাতে পারলেন না। এটা বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ বটে। দর্শক, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া থেকে তার সফর শুরু করেছেন। এটা ডেফিনেটলি খলিলুর রহমানের ডেটার পরিকল্পনার অংশ। সরাসরি চীনে গেলে ভালো হতো, কারণ মালয়েশিয়া হয়ে চীনে যাওয়া এটা একটু কেমন দেখায়। সরাসরি বাংলাদেশ থেকে চীনে গেলে কি হতো? যাই হোক, এটা ওই ভারত যাতে বেশি অসন্তুষ্ট না হয়, একটু কম, বা ভারত যুক্তরাষ্ট্র, ভারতের চাইতে এখানে যুক্তরাষ্ট্র প্রশ্ন আছে যে সরাসরি একদম প্রথমেই চীনে গেছি এরকম তো না, মালয়েশিয়া হয়ে একটু চীনে গেছি। তো এটা দেখানোর একটা কৌশল ছিল। তারপরেও ভারত বা আমেরিকা তো যান নাই, মালয়েশিয়া গেছেন, চীন যাচ্ছেন, পুরো জাতি খুশি, জামাত খুশি, এনসিপি খুশি। মানে এনসিপি তো আরো বেশি খুশি, কারণ এনসিপি নাহিদ ইসলামের বিদেশ সফর ছিল মালয়েশিয়া দেন চীন, তারেক রহমানের বিদেশ সফর মালয়েশিয়া দেন চীন। তারা আরো খুশি যে আমাকে অনুসরণ করছে। ভালো, বাস্তবে ফরেন পলিসিতে এখন বিএনপি, জামাত বা সরকারি দল, বিরোধী দলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তুরস্ক, পাকিস্তানের সাথে একটা কৌশলগত সম্পর্ক জামাতও চায়, বিএনপিও চায়। বিএনপির সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক, জামাতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক তার চাইতে বিএনপির সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক বেশি এবং গভীর। তো এই জায়গায় এই সফর নিয়ে যথেষ্ট আশা ছিল। চীন সফর নিয়ে এখন পর্যন্ত কথা বলার সময় আসেনি। কি হয়, কয়টা এমওইউ হয় আর কয়টা একদম এগ্রিমেন্ট হয় এবং সেগুলো কি, সেটা নিয়ে আমরা হওয়ার পরে বিশ্লেষণ করবো। আমরা নজর রাখছি সূক্ষ্মভাবে। বাট মালয়েশিয়া সফরের একটা অংশ পরিপূর্ণভাবে তথ্যপত্র আমরা পেয়েছি, যেগুলোর উপর ভিত্তি করে বলা যায় যে পরিস্থিতি পুরোটাই হতাশাজনক। কোনো আশার বাণী নেই, কোনো সুখবর নেই। খলিলুর রহমানের ম্যাজিক ব্যর্থ, ম্যাজিক দেখাতে পারছেন না। কারণ কি, দেখেন মালয়েশিয়া সফরে অর্জনটা কি হয়েছে যদি আপনি দেখেন, উত্তর হচ্ছে কিছুই হয়নি। যা হয়েছে এগুলো ধুয়ে আমরা পানি খাবো? ফরেন পলিসি কিংবা বাজেট বা নানান বিষয় আমরা কিন্তু একাডেমিক স্টাইলে বিশ্লেষণ করি না, আমার দর্শকদের জন্য সহজবোধ্যভাবে বিশ্লেষণ করি। যেমন আপনি বাজেট, যত বাজেট আমেরিকার চাইতে বড় বাজেট দেন, আর বাংলাদেশের জনগণ যদি দ্রব্যমূল্য বেশি হয়, সে যদি না খেয়ে মরে, ওই বাজেট ধুয়ে আপনি পানি খাবেন? আপনি কি বাজেট দিলেন, আপনার ফিসকাল পলিসি কি, মনিটারি পলিসি কি, আপনার ট্যাক্সেশন পলিসি কি, অমুক তমুক, এগুলো ধুয়ে আমরা পানি খাবো? দরকার নেই। আমার দরকার দাম কোনটার বেড়েছে, কোনটার কমেছে, আমার ইনকাম কত বেড়েছে বা কত বেড়েছে, আমি ভালো আছি কি খারাপ আছি, আমার এতটুকুই যথেষ্ট। আমার জীবন কেমন চলে, আমার বাজেট হচ্ছে এটা, আপনার বাজেট হচ্ছে এটা। এখন জনগণকে এটা বুঝতে হবে যে তার আয় কত, ব্যয় কত, এবং রাষ্ট্র তাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে, কতটুকু ভর্তুকি দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, নানানভাবে কিভাবে দিচ্ছে, কি নির্বিঘ্নে কিভাবে সে জীবনযাপন করতে পারতেছে। এটার উপরে নির্ভর করে যে বাজেট ভালো হয়েছে না খারাপ হয়েছে। ঠিক তদ্রুপ ফরেন পলিসি, পররাষ্ট্র নীতি দিয়ে আমরা কি করব বলেন? মালয়েশিয়ার সাথে তো বাংলাদেশে কোনো যুদ্ধ হবে না। হ্যাঁ, ভারতের সাথে সম্পর্কের নানান দিক আছে, যে পুশিন হচ্ছে কিনা, সীমান্তে চোরাচালান হচ্ছে কিনা, সীমান্তে কাটাতার উত্তেজনা। মালয়েশিয়ার সাথে তো এগুলো কিছু নেই, মালয়েশিয়ার সাথে তো আর আমাদের সীমান্ত নেই। তো মালয়েশিয়ার সাথে সম্পর্কটা কি অর্জন, এটা আমরা কিভাবে, এখানে কৌশলগত অর্জন অমুক তো, মালয়েশিয়া ওইভাবে অস্ত্র টস্ত্র বেছে না, তারা বিশ্ব সুপার পাওয়ার, এমনকি গ্রেট পাওয়ারও না। অতএব এইসব স্ট্র্যাটেজিক আলোচনা আমাদের কোনো প্রয়োজন নাই। মালয়েশিয়া বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলেও না, যে ডিপ স্টেট, মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশে সক্রিয়, যেমনটা যুক্তরাষ্ট্রের কিংবা ইসরায়েলের কিংবা ভারতের কিংবা পাকিস্তানের কিংবা রাশিয়ার, ওরকম মালয়েশিয়া নিয়ে কোনো আলোচনা নেই। অতএব মালয়েশিয়ার সাথে সম্পর্কের রেলেভেন্সটা কি আমাদের জন্য? কিছু ব্যবসা বাণিজ্য আর শ্রম বাজার। মূল হচ্ছে যে বাংলাদেশ থেকে নতুনভাবে শ্রমিক নেবে কিনা, বা বাংলাদেশে যে কয়েক লক্ষ শ্রমিক অবৈধভাবে মালয়েশিয়া আছে তাদেরকে বৈধতা দিবে কিনা। এর বাইরে আমাদের জন্য কোনো হিসাব নিকাশ মালয়েশিয়ার সাথে নেই। এখন এই জায়গায় খলিলুর রহমান, তারেক সরকার অনেক চেষ্টা করেছিল।
কয়েকটা প্রস্তাব নিয়ে গিয়েছিল, যে আপনারা জানেন, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। 2008 সালে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়েছিল। তারপর 2016 সালে কিংবা 18 সালে আবার স্টার্ট হয়েছে, 2 বছর চলেছে। তারপরে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবং বিভিন্ন সিন্ডিকেট এমন অনিয়ম করেছে, যার ফলে মালয়েশিয়া সরকার আবার বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। এর মধ্যে নানানভাবে কয়েক লক্ষ অবৈধ বাংলাদেশি মালয়েশিয়ার আইন অনুযায়ী অবৈধভাবে তাদের দেশে আছে। মাঝে মাঝে তারা লুকিয়ে টুকিয়ে চাকরি করে, মাঝে মাঝে জেল খাটে। এরকম শুনি আত্মীয় স্বজন অনেকের কথা, যে মালয়েশিয়া জেলে গেছে, কারণ ধরা পড়লে জেলে। মাঝে মাঝে অভিযান চালায়, অভিযানে কেউ যে বাসা বাড়ি যে থাকে সেখান থেকে তারা জঙ্গলে চলে যায়, দিনের পর দিন জঙ্গলে থাকে। পাম অয়েল জঙ্গল, বিশাল বিশাল বাগান আছে, সেসব জায়গায় লুকিয়ে থাকে। এরকম অনেক দৃশ্য, অনেক ভিডিও আমাদের সামনে প্রায় পড়ে, এবং এটা সত্য। অতএব আমাদের ক্রাইসিস মূলত এই দুইটা, এর বাইরে তেমন কোনো সফলতা। আর কিছু ব্যবসা বাণিজ্য আছে, যে বাংলাদেশ থেকে নতুনভাবে শ্রমিক নেবে কিনা, শ্রম বাজারটা আমরা খুলতে পারবো কিনা, যেহেতু আমাদের দেশের যে সস্তা শ্রম, যে অল্প টাকার বিনিময়ে বিদেশি চাকরি করে। এজন্য মালয়েশিয়া একটা লুক্রেটিভ জায়গা। সৌদি আরবের অবস্থা ভালো না, গালফ কান্ট্রিজগুলোর অবস্থা ভালো না। এখন মালয়েশিয়া যথেষ্ট একটা ভালো অবস্থানে আছে, মালয়েশিয়ার একটা স্থিতিশীলতাও আছে। এই জন্যে মালয়েশিয়ায় আমাদের শ্রমিক পাঠানো, যে শ্রমিকদের গায়ে খাটতে পারে, যারা মাথার ঘাম পায়ে ফেলে সাপ কুমিরের ভয় উপেক্ষা করে জঙ্গলে বাগানে কাজ করতে পারে, এবং দিন শেষে তারা অল্প কিছু টাকা, একদম অল্প, যেটা যার চেয়ে আমাদের ড্রাইভারদের বেতন তার চেয়ে বেশি দিয়ে, এইরকম বেতন পায় মালয়েশিয়াতে। তারপরও তারা খুশি, যেতটুকু পেলে খুশি। বাংলাদেশে 10,000 টাকা চাকরি ইনকাম করতে পারে না, সেখানে গেলে সে মাসে 40,000 টাকা বেতন পায়, তাতেই সে খুশি। এতটা সস্তা আমাদের দেশের শ্রমিকটা, আপনি চিন্তা করছেন? তো সেই শ্রমিকদের আমাদের পাঠানো দরকার। আমার রেমিটেন্স, এটা বাংলাদেশের বেঁচে থাকার প্রধান উৎস। কিন্তু সেই শ্রমিক পাঠানো, এবং যারা অবৈধভাবে সেখানে আছে, খলিল রহমান, তারেক রহমানরা চেষ্টা করেছিল, প্রস্তাবও দিয়েছিল, যে অবৈধ যারা আছে তাদেরকে একটা কাঠামো করে একটু বৈধতা দিয়ে দেন, আর বাংলাদেশ থেকে নতুন শ্রমিক কিভাবে নেওয়া যায় এই বিষয়েই করেন। কারণ বাংলাদেশের শ্রমিকদের আপনি যেভাবে কম পয়সায় খাটাতে পারেন, আপনার শিল্প কারখানা ক্ষেত্রেই তো এটা বাংলাদেশের যে অদক্ষ শ্রমিক, এটা একটা বিরাট সাপোর্ট দিচ্ছে। অতএব নেন প্লিজ। কিন্তু না, মালয়েশিয়া সরকার জানিয়ে দিয়েছে, যারা আছে অবৈধ তাদেরকে আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে বৈধতা দিতে পারছি না। উই আর সরি টু ইউ। এবং নতুন কোন শ্রমিক নেওয়া টেওয়া এগুলো সম্ভব না। কত স্বপ্ন দেখিয়েছিল, হ্যাঁ শ্রম বাজার খুলবে, মালয়েশিয়া কাজ চলছে, অমুক তমুক। আমাদের বিপি নূর বলেছিলেন, অমুক আরিফুল বলেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল যে কিছু না। মালয়েশিয়া সফরে এই শ্রম বাজার নিয়ে ওভারঅল বাংলাদেশের জন্য যা দরকার তা নিয়ে সামান্য সুখবর নাই।